শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আমি ইশিকা আজিজ। কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও মাওলা সুজন। প্রথমেই চলে যাচ্ছি লক্ষ্মীপুরে। স্বপন, দুর্ভোগ কমাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? ইশিকা, আপনি জানেন যে লক্ষ্মীপুরের স্মরণকালে ভয়াবহ বন্যায়, যে বন্যা বাংলাদেশের 50 বছর ইতিহাসে লক্ষ্মীপুরে এত পরিমাণ পানি এবং এত মানুষ পানিবন্দী হয় নাই। লক্ষ্মীপুরে 5টি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়নে মানুষ পানিবন্দী রয়েছে। এই পানিবন্দী প্রায় 10 থেকে 12 লাখ লোক পানিবন্দী রয়েছে। তো লক্ষ্মীপুরে গত 2 দিন থেকে ধীরে ধীরে পানি কমছে। ঠিক যে পরিমাণে পানি কমছে বৃষ্টি এবং জোয়ারে, ঠিক সেই পরিমাণে পানি আবার বৃদ্ধি পাচ্ছে। মানুষ এখনো আশ্রয়কেন্দ্র আসছে, অনেকে পানি যে কমছে এই কমের জন্য বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু পানি না কমার কারণে তারা বাড়িতে ফিরতে পারছে না। বিশেষ করে লক্ষ্মীপুরে যে 4টি নদী রয়েছে, বুলুয়া নদী, রহমতখালী, ডাকাতিয়া এবং একটি খাল ওয়াবদাখাল, এসব খাল এবং নদীগুলোতে মানুষ দখল করে যে বাড়িঘর এবং দোকানপাট এবং মাছ চাষ করার কারণে পানিগুলো সঠিকভাবে প্রবাহিত হচ্ছে না। আর একটি বিষয় হচ্ছে যে লক্ষ্মীপুরে পানি নামার জন্য মেঘনার নদীতে লক্ষ্মীপুরে চৌধুরীহাটে 2টি সুইচ গেট এবং হাজিমোড়ে 1টি সুইচ গেট। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে জোয়ারের সময় এই পানিগুলো যখন গেটগুলো খুলে দেওয়া হয় তখন এই দিকে পানি নামে, আবার যখন বাটা হয় তখন গেটগুলো বন্ধ থাকে। তো যে 12 ঘন্টা বা 8-10 ঘন্টা গেটগুলো খোলা থাকে, ঠিক ওই পরিমাণে পানিগুলো নামছেই। আর যখনই জোয়ার আসে তখন গেটগুলো বন্ধ থাকে, তখন কিন্তু পানিগুলো নামছে না। তো এই যে লক্ষ্মীপুরে পানিগুলো নামানোর জন্য মানুষজনের দাবি হচ্ছে, সেটি হচ্ছে যেন 24 ঘন্টায় যেন এই সুইচ গেটগুলো খোলা রাখা হয়, এবং এই সুইচ গেট যদি খোলা রাখা হয় তাহলে পানি অবিরাম নামতে হবে। আর একটি বিষয় হচ্ছে যে সুইচ গেটের বিকল্প হিসাবে যদি লক্ষ্মীপুরের রহমতখালী খাল এবং ওয়াবদাখাল, ডাকাতিয়া নদীতে অন্য কোনো ব্যবস্থা তৈরি করা যায়, যাতে জোয়ারের পানিগুলো দ্রুত নামতে পারে। এখানে যদি বাটার সময়, জোয়ারের সময় এগুলো বন্ধ রাখা হয় তাহলে কিন্তু এখান থেকে পানি নামছে না। তো লক্ষ্মীপুরে যে দুর্যোগ কর্মকর্তা, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে 20 থেকে 25,000 ঘরবাড়ি পুরো দমে বিধ্বস্ত হয়েছে, এবং কিছু বাড়িঘর সেগুলোতে পানি জমেছে। এখন বন্যা পরবর্তী সময়ে এগুলো কিভাবে সংশোধন ক্ষতিপূরণ করবে মানুষজন এখন চিন্তা রয়েছে। তো লক্ষ্মীপুর থেকে এ ছিল বন্যার সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব নোয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী সুজন আমাদের জানাবেন যে নোয়াখালীতে পানি কমার সাথে সাথে বন্যা পরিস্থিতি কি অবস্থা। স্বপন, আপনি লক্ষ্মীপুরের বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে বলছেন। তো আমি যদি নোয়াখালী কথা বলতে চাই যে নোয়াখালীতে বন্যার পানি নেমে গেছে অনেকটা, তবে নামার গতিটা একটু স্লথ, কোথাও একটু বেশি নেমেছে, কোথাও একটু কম রয়েছে। তারপরও 8টি উপজেলার অনেক ইউনিয়ন বা গ্রাম এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তো বন্যা পরবর্তীতে যে আপনার যদি চিত্রটা দেখায়, বিশেষ করে সড়কের চিত্রটা যদি দেখায়, তাহলে বলতে হচ্ছে যে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে নোয়াখালীতে সড়কের কিছু ক্ষত চিহ্ন ফুটে উঠেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নোয়াখালী জেলার একটি প্রধানতম ব্যস্ত সড়ক, যেটি হাসপাতাল রোড নামে পরিচিত, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার গাড়ি চলাচল করে। বিশেষ করে প্রচুর অ্যাম্বুলেন্স এই সড়কে চলাচল করে, কারণ এটি এই সড়কে প্রায় শতাধিকের উপরে বেসরকারি হাসপাতাল রয়েছে। এছাড়া যে একটি সরকারি হাসপাতাল, যেটি নোয়াখালী সদর হাসপাতাল নামে পরিচিত, যেটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। তো এই সড়কের এতটাই অবস্থা খারাপ যে আসলে এই সড়কটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এছাড়া যারা অসুস্থ রোগী রয়েছে তারা হাসপাতালে যেতে আসতে অনেকটা কষ্ট হচ্ছে বলে জানা গেছে। তো আমি এখন জেলার যে সড়কের চিত্র নিয়ে কথা বলবো। নোয়াখালীর স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ে যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তার সাথে মোহাম্মদ আজহারুল ইসলাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে স্থানীয় সরকারের আওতায় এ পর্যন্ত বন্যায় নোয়াখালীতে কতটুকু সড়ক ক্ষতি হয়েছে এবং ব্রিজ কালভার্ট কতটুকু ক্ষতি হয়েছে? ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে নোয়াখালী অত্যন্ত একটা বন্যা প্রবণ এলাকা ছিল না, যদিও এখানে ফ্লাশ ফ্লাড হয়েছে অন্য ডিস্ট্রিক্টে, কিন্তু নোয়াখালীর যে অবস্থা, পানির গতিটা খুবই স্লো। তবে আশা করা যায় 2-1 দিনের মধ্যে হয়তো পানি নেমে যাবে। এখন যেহেতু
আমাদের প্রায় 2500 থেকে 3000 কিলোমিটার রাস্তায় ইতিমধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রিজ কালভার্ট প্রায় 181টা ব্রিজ কালভার্টের আমাদের ক্ষতি হয়েছে। তবে আশা করা যায় বন্যার পরবর্তীতে সময় আমরা এটা আসলে প্রকৃত অ্যাসেসমেন্ট করা যাব। মোটামুটি একটা ধারণা করেছে 4000 থেকে 5000 কোটি টাকা আমাদের লাগবে আর কি। এই ছিল আর কি আমার কাছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয় নোয়াখালী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, তিনি জানিয়েছেন এ পর্যন্ত তাদের প্রায় 3000 কিলোমিটারের মতো সড়ক বন্যার পানিতে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এছাড়া প্রায় 200 শতাধিকের কাছাকাছি ব্রিজ কালভার্ট এগুলো একদম পুরোপুরি পানি তলিয়ে গিয়েছে। তো এতে যে গ্রামীণ জনপদ বা গ্রামীণ যোগাযোগ রয়েছে আসলে এটি সম্পূর্ণ ভেঙে গেছে বলে জানা গেছে। এছাড়া নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম জানিয়েছেন এতে প্রায় 4 থেকে 5000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে জেলাতে। এ হচ্ছে নোয়াখালীতে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ইশিকা। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন বন্যার সবশেষ চিত্র। ফেনীতে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে বন্যার পরবর্তী যে চিত্র, ফেনীতে আসলে এখনো কোথাও বন্যার পানি নেই, বন্যার পানি নেমেছে, তবে কিছু কিছু এলাকা এখনো জলাবদ্ধতা রয়েছে। আমরা এখানকার জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তারের সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন ফেনীতে কিছু নিম্ন অঞ্চলে শুধুমাত্র জলাবদ্ধতা রয়েছে, তবে যে সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখনও বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে, 68টি আশ্রয় কেন্দ্রে এখনও 7500 মানুষ এখনও আশ্রয় নিয়েছে। সেগুলো আসলে তাদের বাড়িঘর ঠিক হওয়ার পরে কিন্তু তারা বাড়ি ফিরবে বলে যিনি জানিয়েছেন। এছাড়া ফেনী জেলায় বন্যায় এখনও পর্যন্ত 28 জনের মৃত্যু হয়েছে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের মিজান রোডে। আমার পিছনে সড়ক বিভাগের একটি সড়ক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পুরো সড়কটি খালাখন্দে একেবারেই নষ্ট হয়ে গেছে। মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এই শুধুমাত্র এই মিজান রোডের সড়কটি নয়, জেলা জুড়ে এলজিডির এবং সড়ক জনপদের অনেকগুলো সড়ক আসলে নষ্ট হয়েছে। সেই সব সড়কগুলো অতি দ্রুত সময়ে সংস্কার করার জন্য আসলে তারা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। তবে এই যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি স্থানীয় প্রকৌশলী বিভাগ এবং সড়ক জনপদ বিভাগের যে সড়কগুলো নষ্ট হয়েছে তার যে ক্ষতির পরিমাণ তারা বলছে যে প্রায় 140 কোটি টাকারও অধিক তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু আসলে এখনও যে তাদের মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি, সেজন্য আসলে সেগুলো মেরামতের জন্য এখনও কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তবে এখানকার সড়কগুলো আসলে বড় গাড়ি কিছুটা স্বাভাবিকভাবে চললেও ছোট যানগুলো আসলে চলাচল করতে ব্যাগ পেতে হচ্ছে। এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তবে শুধু এই সড়ক নয়, জেলা জুড়ে আসলে অনেকগুলো সড়কেরই চিত্র এমন বলে আমরা খবর পেয়েছি। তবে এখানকার মানুষদের অভিযোগ দ্রুত সময়ের মধ্যে এই সড়কগুলো সংস্কার করবে এবং মানুষদের চলাচলের উপযোগী করে তুলবে, এমনটি মানুষ কিন্তু প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী যে ক্ষয়ক্ষতি সেটির তথ্য। দেখছেন দেশ জনপদ লাইভ। বাড়ছে চালের দাম। বাজার পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চালের দরদাম কেমন দেখছেন, কি বলছেন ব্যবসায়ীরা? ইশিকা, কুষ্টিয়ার চালের বাজারের কোনো স্বস্তির খবর নেই। সব ধরনের চালের দামই কিন্তু চড়া, অর্থাৎ দীর্ঘদিন ধরে চালের বাজারের যে অরাজকতা সেটা কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারে যদি আজকের আমি বাজার দর আপনাকে জানাই, যেমন সরু মিনিকেট চাল বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 64 টাকা কেজি দরে এবং মোটা যে আটাশ চাল সেটি বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। এছাড়াও যে বাসমতি চাল সেটি কিন্তু বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে চাল বাজারে এখন রয়েছে সেই সব ধরনের চালই কিন্তু 2 থেকে 4 টাকা করে বাড়তি দামে বাজারে বিক্রি হচ্ছে। আসলে এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কিন্তু কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে তাদের কোনো হাত থাকে না, কারণ মিল মালিকরা যেভাবে চালের দামের রেট বেঁধে দেয় সে দামে কিন্তু তাদেরকে বিক্রি করতে হয়। অতএব তারা কিন্তু আরেকটি আশঙ্কার কথা বলছেন, এই যে দীর্ঘ দিন ধরে চালের দাম বাড়তি হওয়ার কারণে কিন্তু তাদের অনেকটা বেচা বিক্রি কমে গেছে। তাই তারাও কিন্তু এক প্রকার চাচ্ছেন যে চালের দামটি একটু কমুক, তাই কমলে তারা স্বস্তি
পাবে এবং স্বস্তির মধ্যে আসবে সবকিছু। আমার সাথে একজন বিক্রেতা রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে বাজারের চালের বাজারটি ঊর্ধ্বমুখী এবং চালের দাম কিন্তু বাড়তি, আসলে কি কারণে দাম বাড়ছে, এর সাথে কি আসলে আপনাদের কোনো হাত আছে কিনা, না মিল মালিকরা এর সাথে জড়িত, কি বলবেন আপনি? আসলে এটা তো একটা খুচরো বাজার, আর আমরা এখানে সবাই খুচরো বিক্রেতা। আমরা সম্পূর্ণ মিল রিলেটেড, মিলের উপর নির্ভরশীল। আমরা মিল থেকে যেরকম কিনি তারপরে এখানে আমরা বিক্রি করি। তো এখন মিল থেকে যদি না কমে, মিল পর্যায়ে যদি বাজার নিয়ন্ত্রণ করা যায় বা মিল পর্যায়ে যদি কম দাম পাওয়া যায়, তবে এইসব বাজারে কম দামে বিক্রি করা সম্ভব হবে। যেমনটি শুনছিলেন, আসলে খুচরা বিক্রেতারা কিন্তু এক প্রকার বলছেন যে মিল মালিকদেরই দোষাচ্ছেন, যে বলছে যদি মিল গেটে দাম কমে তবেই কিন্তু দাম কম দামে তারা চাল বিক্রি করতে পারবেন, তাছাড়া চাল বিক্রি করতে পারবেন না। এদিকে কিন্তু আমি যারা কুষ্টিয়ার বড় বড় যে মিল মালিকরা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকদের যেটি দাবি যে আসলে এখানে তাদের করার কিছু নেই, কারণ তারা দীর্ঘ দিন ধরেই এই যে ধানের যে বাড়তি দাম এবং উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু কোনোভাবেই চালের দাম কমছে না। তারা বলছে যদি ধানের দাম কমে এবং ধানের যে সংকট রয়েছে সেটা যদি কাটে তবেই দাম কমবে, তাছাড়া কিন্তু কোনোভাবে চালের দাম কমা সম্ভব নয়। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। শিখা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের দাম কমার বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব পড়তে শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম ও শফিক মুন্সি। প্রথমে চলে যাচ্ছি রংপুরে। রফিক, তেলের দাম কমায় কি ধরনের প্রভাব পড়েছে? যে আপনি জানেন যে গত পরশুদিন থেকে, 1 সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে যে তেলের দাম বা পেট্রোলের দাম কমানোর বিষয়টি সেটি কিন্তু কার্যকর হচ্ছে। অর্থাৎ ডিজেল এবং কেরোসিন তেল 1 টাকা 25 পয়সা এবং অক্টেন এবং পেট্রোল 6 টাকা করে কমেছে। তো এই যে তেলের দাম যে কমানোর বিষয়টি, এই বিষয়টিতে বিশেষ করে যারা বাইকার রয়েছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে রংপুর জেলায় অর্থাৎ রাষ্ট্রীয় জ্বালানি যে তেল বিপণী প্রতিষ্ঠান রয়েছেন মেঘনা, পদ্মা ও যমুনা, এই পেট্রোলিয়াম আওতায় রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে 152টি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে রংপুরে রয়েছে 25টি। 4 জেলায় প্রতি মাসে পেট্রোলের চাহিদা হচ্ছে 25,50,000 ও অক্টেন 4,40,000 পেট্রোলের প্রয়োজন। আমরা এই যে রংপুরের যে 85টি রয়েছে পেট্রোল পাম্প, আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি। সেখানে কিন্তু পেট্রোলের কোনো চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা পাচ্ছে, আমরা এমনটি জেনেছি। একই সঙ্গে আরেকটু যদি বলে রাখি, যেহেতু ডিজেল এবং কেরোসিনের দাম মাত্র 1 টাকা 25 পয়সা কমেছে, এ কারণে কিন্তু পরিবহনের যে বিষয়টি সেটি কিন্তু খুব একটা প্রভাব পড়েনি। অর্থাৎ ভাড়ার যে বিষয়টি রয়েছে, পরিবহন ভাড়া রয়েছে দূরপাল্লা, আন্তঃজেলা এবং লোকালি যে বাসগুলো চলে, সেই বাসগুলো যে পরিবহন যে ভাড়া, সেই ভাড়ায় কোনো একটা হেরফের হয়নি, অর্থাৎ খুব একটা প্রভাব পড়েনি। আমরা যারা বাইকার রয়েছেন, পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তো এই যে পরিবহনের যে বিষয়টি, সেটিতে তারা কিন্তু খুব একটি কিন্তু সন্তুষ্টি প্রকাশ না করলেও যারা এই পেট্রোল মোটর বাইক যারা রয়েছেন, বাইকার রয়েছেন, তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে অন্তত এই যে তেলের দাম, পেট্রোল এবং অক্টেনের যে দামটা, সেটি কিন্তু 100 নিচে আসলে তারা আরো খুশি, বা তারা এমনটা কিন্তু দাবি তুলেছে। তো আমরা এখন যেতে চাই বরিশালের শফিক মুন্সির কাছে, সেখানে তার কাছে জানবো সেখানে কি পরিস্থিতি। শফিক মুন্সি, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি পরিস্থিতি সেখানে? রফিক, বরিশালে জ্বালানি তেলের যে গ্রাহক যারা, তারা কিন্তু আসলে অন্তর্বর্তী সরকার তাদের প্রতি এক প্রকার সন্তোষ প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার মাত্র 2 সপ্তাহের মাথায় যে জ্বালানি তেলের দাম কমানোর মতো একটা সিদ্ধান্ত নিতে পেরেছে, এই সিদ্ধান্তটিকে কিন্তু তারা সাধুবাদ জানিয়েছে। আমরা বরিশালের কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশন এবং খোলা বাজার ঘুরে দেখেছি যে পেট্রোল এবং অক্টেন সেটি কিন্তু লিটার প্রতি 6 টাকা কমেছে এবং ডিজেল কমেছে কিন্তু লিটার প্রতি 1 টাকা 25 পয়সা করে। এবং এই যে জ্বালানি তেলের দাম কমার জন্য পরিবহন সেক্টরে কিন্তু পরিবহন খাতের যে ব্যয়, সেটি কিন্তু অনেকটা কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছে অনেকে। আমি একজন তেলের গ্রাহকের সাথে আসলে কথা বলার চেষ্টা করব যে এই যে তেলের দাম কমানো হলো,
এটা আসলে কতটা ইতিবাচক এই সরকারের পদক্ষেপ বলে আপনি মনে করেন? অবশ্যই সরকারের একটা ইতিবাচক আপনার পদক্ষেপ। এটার জন্য আমরা যারা বাইক চালাই তাদের জন্য আপনার শাস্তি। আমরা আসলে একজন এই জ্বালানি তেলের গ্রাহকের সাথে আসলে কথা বলছিলাম। তিনি কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন, যারা আসলে বিভিন্ন যানবাহন চালিয়ে থাকেন কিংবা যারা এই পরিবহন সেক্টরের ব্যবসার সাথে জড়িত, তারা কিন্তু সরকারের এই সিদ্ধান্তের ফলে তারা সুবিধা পাবেন এবং পরবর্তীতে দেখা যাবে যেহেতু বিভিন্ন পণ্যের পরিবহন যে খরচ সেটি কমে যাবার দরুন যে অন্যান্য পণ্যের যে দাম সেটির উপর আসলে কমার একটা প্রভাব পড়বে বলেই আসলে আমাদেরকে অনেকে জানিয়েছেন। বরিশালের আমরা মোটামুটি ফিলিং স্টেশন এবং খোলা বাজারে যেন নতুন ধার্যকৃত যে মূল্য সেটিতে বিক্রি হয় সে ব্যাপারে কিন্তু প্রশাসনও পদক্ষেপ নিচ্ছে, অভিযান চালাচ্ছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জ্বালানি তেলের যে সাশ্রয় সে ব্যাপারে সর্বশেষ তথ্য। শফিক, অনেক ধন্যবাদ আপনাকে। বরগুনায় নিয়মের তোয়াক্কা করছে না ব্যাটারি চালিত রিকশা, এর ফলে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরও কিভাবে চলছে এই ব্যাটারি চালিত রিকশা? অসংখ্য ধন্যবাদ। এই যে ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না এবং যেভাবে পারছে সেভাবেই কিন্তু চালাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু বরগুনার কোনো অলিগলি না, এটি বরগুনার প্রধান সড়ক। এই প্রধান সড়ক কিন্তু যত্রতত্র কিন্তু ব্যাটারি চালিত অটো রিক্সা চলছে এবং পার্কিং করে রাখছে রাস্তার পাশে, যেখান থেকে সাধারণ যে পথচারী রয়েছে তাদের কিন্তু এখানে চলার কথা, কিন্তু তারা কিন্তু চলার মতো জায়গাই নাই। সে কারণে কিন্তু পথচারীদেরও কিন্তু কষ্ট হচ্ছে। আমরা বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি। এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে অদক্ষ যারা চালক রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলাচল করছে এবং যে কারণে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা এবং যানজট লেগেই থাকে এবং এই চালকদের নেই কোনো প্রশিক্ষণ এবং এই চালকরা কিন্তু অবৈধভাবেই কিন্তু এই অটোরিকশাগুলো চালিয়ে থাকে। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এখানে যে বাণিজ্যিক যে বিদ্যুতের মিটার রয়েছে সেই বিদ্যুতের মিটার ব্যবহার না করে কিন্তু যে আবাসিক মিটার সেই আবাসিক মিটার ব্যবহার করার ফলে কিন্তু এবং চুরি হচ্ছে, যেখানে কিন্তু প্রতিনিয়তই অভিযান করেও কিন্তু তাদের কিন্তু বিদ্যুৎ চুরি থেকে কিন্তু রক্ষা করা যাচ্ছে না এবং যে কারণে প্রতিনিয়তই লোডশেডিং লেগে আছে বরগুনা। এবং একটি সময় কিন্তু এখানে চাঁদাবাজি হতো এবং ব্যাপক বেপরোয়া ছিল চাঁদাবাজির কারণে কিন্তু আরও যানজট বেশি লেগে থাকতো এবং সবসময় কিন্তু এই চাঁদাবাজি বন্ধ করার জন্য এবং এই যত্রতত্র পার্কিং এবং অব্যবস্থাপনা বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার ব্যবস্থা গ্রহণ করার পরও কিন্তু এই যে ক্ষমতাসীন আওয়ামী লীগের যে চাঁদাবাজ যারা ছিল তাদের কারণে কিন্তু বন্ধ করতে পারেনি। কিন্তু এখনো কিন্তু সেভাবেই আমরা ঢিলেঢালা দেখছি, কিছুটা হলেও উন্নতি হয়েছে। যত্রতত্র পার্কিং এর ব্যবস্থাটা যদি বন্ধ হয় তাহলে কিন্তু এখানে স্বস্তি ফিরে আসবে বলে সাধারণ যে পথচারী তারা এভাবে মনে করছেন। মুসা, অনেক ধন্যবাদ আপনাকে। দেখছেন দেশ জনপদ লাইভ। সরকার পরিবর্তন হওয়ার পর রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসেও ইতিবাচক পরিবর্তন এসেছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। এই পরিবর্তনকে কিভাবে দেখছে সাধারণ মানুষ? ধন্যবাদ ইশিকা। আপনি যেমনটি বলছিলেন যে রাজবাড়ী পাসপোর্ট অফিসের চিত্রটি যদি আমি বলি তাহলে বলবো যে 5ই আগস্টের সরাসরি শেখ হাসিনা সরকারের পতনের পূর্বে যে চিত্রটি ছিল সেই চিত্রটি কিন্তু একেবারে পরিবর্তন হয়েছে। 5ই আগস্টের সরকার পরিবর্তন হওয়ার আগে এই রাজবাড়ী পাসপোর্ট অফিসে দুর্ভোগবিহীন কোনো পাসপোর্ট পাওয়া যেত না। এই চিত্রটি কিন্তু সাধারণ যারা ভুক্তভোগী বা সেবা প্রার্থীরা কিন্তু সেই চিত্রটি বলেছেন। আর এখন যে চিত্রটি আমি দেখাতে চাচ্ছি সেখানে 5ই আগস্টের পর থেকে পাসপোর্ট অফিসে যারা সেবা প্রার্থী তাদের সংখ্যাটা কিন্তু অনেক, কিন্তু একটি যে চিত্র আমরা অনেকের সাথে কথা বলেছি তারা কিন্তু যে চিত্রটির কথা বলেছে যে এখানে কিন্তু সেই আগের যে চিত্রটি ছিল সেই চিত্রটি নেই। এখানে দেখা দালাল মুক্ত কিন্তু তারা বলছেন, পাশাপাশি যে দালাল মুক্ত থাকলেও কিন্তু তারা সহজে এসে কিন্তু সেবাটা পাচ্ছেন বলে তারা জানাচ্ছেন। আর একটি বিষয় যে এখানে কিন্তু অতিরিক্ত যে 5ই আগস্টের পূর্বে যে সেবা প্রার্থীরা ছিল তাদের চেয়ে অনেক সেবা প্রার্থী
কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আমি একটু যেখানে ভিতরে একটি রুমের দিক যাওয়ার চেষ্টা করছি, সেখানে দেখা যাচ্ছে যে এই যে যারা সেবা নিতে আসছেন তারা কিন্তু অনেক, এখানে কয়েকটি লাইন রয়েছে, নারীদের একটি লাইন রয়েছে, পুরুষদের কিন্তু একাধিক লাইন রয়েছে। এখানে যারা সেবা দিচ্ছেন তারা কিন্তু সেবা প্রার্থীদের সহজে সেবা দিচ্ছেন। এখানে যারা আসছেন দালাল মুক্ত থেকে কিন্তু তারা সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে তারা জানিয়েছেন। আর একটি বিষয় আমি বলতে চাচ্ছি যে যারা এখানে রয়েছেন, আমি তাদের সাথে একজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা তো সেবা প্রার্থীদের সেবা দিচ্ছেন, তো এখানে কেমন সেবা দিচ্ছেন? বৃদ্ধ থাকলে, কোনো অসুস্থ থাকলে তাদেরকে আমরা সবাইকে অনুমতি নিয়ে আগে দেওয়ার একটু ব্যবস্থা করে। এখন তিনি কিন্তু একটি কথা বলছেন যে এখানে অসুস্থ অথবা যারা বয়স্ক রয়েছেন তাদেরকে কিন্তু যে এখানে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে একটু আগে দেওয়ার চেষ্টা করছেন। আরেকটি জিনিস কিন্তু তারা বিশেষ করে বলছেন যে অনেকের কিন্তু যে যার পাসপোর্টে আইডি কার্ডে ভুল থাকার কারণে তারা কিন্তু অনেকটা ভোগান্তি রয়েছে, আর এই ভুলটা কিন্তু নির্বাচন অফিসের বলে তারা জানিয়েছেন। সব মিলে বলা যায় রাজবাড়ির যে পাসপোর্ট অফিস, আঞ্চলিক যে পাসপোর্ট অফিস, সেই চিত্রটি যদি বলি, সেই চিত্রটি 5ই আগস্টের আগে যে দুর্ভোগ ছিল সেই দুর্ভোগ থেকে অনেকটাই মুক্ত হয়ে কিন্তু এখন পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট পাচ্ছে বলে সেবা প্রার্থীরা। এই ছিল রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে স্টুডিওতে ইশিকা। শামীম, অনেক ধন্যবাদ আপনাকে। বগুড়া ফতে আলী সেতুর পুনর্নির্মাণ কাজ চলছে ধীর গতিতে, এতে ভোগান্তিতে লাখো মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, ধীর গতির কারণ কি? ভোগান্তি লাঘবে প্রশাসনের কোনো উদ্যোগ দেখছেন কিনা? ইশিকা, পূর্ব বগুড়ার লাখো মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই ফতে আলী সেতু গত বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। 20 কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ কাজ। এই বছরের মে মাসে এই সেতুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা থাকলেও দুঃখজনক হলেও বাস্তবতা এটি যে এখন পর্যন্ত সেতুর 50% কাজই মোটামুটি সম্পন্ন হয়েছে। সেতুর পুনর্নির্মাণ কাজের মূল যে কাজগুলো, গার্ডার স্থাপন থেকে মূল অবকাঠামোগত যে কাজ, সেই কাজ কিন্তু এখনো ধরতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। 20 কোটি টাকা ব্যয় কিন্তু সেতু নির্মাণের খরচ ধরা হলেও জমির ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সড়ক বিভাগ শুরুতে যেটি বলার চেষ্টা করছিল যে ভূমি অধিগ্রহণ জটিলতা এবং মাটির নিচে যে পাথরের লেয়ার, তা ভেদে কিন্তু তাদের একটি বড় সময় চলে গেছে এই পুনর্নির্মাণ কাজে। কিন্তু সেই জটিলতাগুলো দূর হলেও সাধারণ মানুষের একমাত্র অবলম্বন হিসেবে খ্যাত এই ফতে আলী সেতু, যে সেতু দিয়ে বগুড়ার 4টি উপজেলা গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা, ধনুর সদরের একাংশ সহ জামালপুরের অনেক উপজেলার মানুষ কিন্তু এই সেতু দিয়ে প্রতিদিন পারাপার হয়। এবং শুরু থেকে যে বিষয়টি আলোচনায় ছিল তা হলো যে এই সেতুর পাশে কোনো স্থায়ী বিকল্প সেতু নির্মাণ না করে ঝুঁকিপূর্ণ একটি নড়বড়ে বাঁশের সাঁকোর অবলম্বনে কিন্তু প্রায় 1 বছর ধরে লাখো মানুষ ঝুঁকি নিয়ে পারাপার করে যাচ্ছে প্রতিদিন। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই বগুড়ায়, এবং এই বৃষ্টি যে পিচ্ছিল অবস্থার মাঝে সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে সেই বাঁশের নড়বড়ে সেতু পার হচ্ছে, এই দৃশ্য আসলে কতটুকু ভোগান্তির এটি আসলে বলে শেষ করা যাবে না। এবং এই সেতুর পুনর্নির্মাণ কাজ আসলে কবে শেষ হবে এ নিয়ে সড়ক বিভাগের কর্মকর্তাদের সাথেও বারংবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি। আজকে কিন্তু আমরা এখানে এসে এখানে যারা কর্মরত কর্মী আছে তাদের সাথে কথা বলার পর জানতে পারলাম যে তারা যেটি জানাচ্ছে যে ইতিমধ্যেই যে পাইলের কাজগুলো ছিল তা কিন্তু সম্পন্ন হয়েছে, এবং নাম প্রকাশে অনেকেই কিন্তু এখানে অভিযোগ করেছেন যে এই সেতুটি আসলে পুনর্নির্মাণ কাজ যখন শুরু হয়, শুরুতে একটি মোটা অঙ্কের অর্থ কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে সংসদ সদস্যকে তাদের দিতে হয়েছে। শুরু থেকেই কিন্তু অর্থের কষ্টে ছিল এই ঠিকাদারি প্রতিষ্ঠান, যার কারণে দেখা যায় দিনের পর দিন এখানে কিন্তু কোনো শ্রমিকই কাজ করে না। হাতে গোনা 5 থেকে 6 জন শ্রমিক নিয়ে এটা আসলে লোক দেখানো একটা উপহাস করা হচ্ছে এই পূর্ব বগুড়ার মানুষের, লাখো মানুষের কিন্তু এই চলাচলের একমাত্র মাধ্যম এই ফতে আলী সেতুর পুনর্নির্মাণ কাজ নিয়ে এখানকার যারা কর্মী তারা যেটি জানাচ্ছে যে আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চেও এই সেতুর পুনর্নির্মাণ কাজ সম্ভব হবে কিনা, দৃশ্যমান হবে কিনা মূল অবকাঠামো, তা নিয়েও কিন্তু তারা সন্দিহান। যদিও গত বছর সড়ক বিভাগ জানিয়েছিল যে জমি অধিগ্রহণের 20 কোটি টাকা কিন্তু তারা ইতিমধ্যে সেই লোকজনদের দেয়া হয়েছে, এবং তারা আশা প্রকাশ করেছিল যে এই বছর
বছরের ডিসেম্বরের মধ্যে তারা এই সেতুর পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। ইশিকা, আসলে লাখো মানুষ এখন অপেক্ষায় আছে 69 মিটার এই সেতুর পুনর্নির্মাণ কাজ যত দ্রুত সম্ভব শেষ হোক এবং মানুষের ভোগান্তির অবসান হোক, এটি প্রত্যাশা সকলের। বগুড়ার ফতে আলী সেতুর পুনর্নির্মাণ কাজের স্থান থেকে আমার কাছে এই কাজের সর্বশেষ এই ছিল। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।